1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত মতিউর রহমান রেন্টু এবং তার ওয়াইফ ময়না দুজনেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন, খুব কাছের লোক ছিলেন। ময়না সম্পর্কে যদি বলি, ময়না একবার প্রধানমন্ত্রীকে গা টিপতে টিপতে ঘুম পাড়ায় দিতেন, আর একবার গা টিপতে টিপতে ঘুম থেকে উঠাইতেন। অনেক বড় ইতিহাস, আমি আপনাদেরকে শর্টকাটে বলছি। যারা চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। খুব ইনফরমেটিভ ভিডিও, বনিতা না করে ডাইরেক্ট আসতেছি কাম টু দ্য পয়েন্টে। তো 97 সালের দিকে সম্ভবত কয়েকজনকে, 6 জন না 7 জনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় গণভবন থেকে। সেখানে এই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ছিলেন। তো মতিউর রহমান রেন্টু 99-এর দিকে একটা বই পাবলিশ করেন, সেটার নাম হলো আমার ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার রাজনৈতিক জীবন নিয়ে, বাংলাদেশের মানুষের সাথে কি করেছেন, কোথায় কখন, সব এই বইয়ে উল্লেখ করে বইটা পাবলিশ করেন। তো নজিব আহমেদ নজিব বঙ্গবন্ধুর ফুফাতো ভাইয়ের ছেলে, শেখ হাসিনার বডিগার্ড হিসাবে ছিলেন। তো এই নজিব আহমেদ নজিব বইটা গণভবনে নিয়ে শেখ হাসিনাকে দিলেন। শেখ হাসিনা বইটা পাওয়ার পর বললেন যে এখন রেন্টু কি বেঁচে আছে না মরে গেছে? রেন্টু বেঁচে আছে। যে এত বড় একটা কাজ করার পর রেন্টু বেঁচে থাকে কিভাবে? তোমরা মানে যা বলার তো বলছে, বলার পরে এই রয়ের প্রধান হিসাবে যাকে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার কি দাস পাল যেন, তার আরেকটা নাম আছে মানু মজুমদার। সেই মানু মজুমদার সহ বাহাউদ্দিন নাসিম, যে লাস্টে হয়েছিল আপনার স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হয়েছিল, তারপর নজিব আহমেদ নজিব, আরো অনেকেই ছিলেন আর কি। তাদেরকে নিয়ে একটা মিটিং করেন এবং হুলিয়া জারি করে দেন ইয়ের নামে, রেন্টুর নামে। তো মতিউর রহমান রেন্টুকে সবাই খুঁজতে লাগলো। সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের যারা এই অবৈধ অস্ত্রধারী গুন্ডা বাহিনী, যারা এই যে টেন্ডার ফেন্ডার করে, তাদেরকেও আবার কন্ট্রাক্ট করা হইলো যে এরকম বড় অঙ্কের পুরস্কার দেওয়া হইল। প্রধানমন্ত্রী বলছে, শেখ হাসিনা বলছে এটা সাইজ করতে হবে। চতুর্দিকে লোক লাগে গেল। মতিউর রহমান রেন্টু থাকতে হইলো তখন আপনার ইয়েতে বিকেত আসলেন সূত্রাপুরে 9 নম্বর লেনে। বাড়ি আর যাইতে পারতেছে না। একদিন হঠাৎ করে সে বাড়ি গেল। ওখানে তার 2 মেয়ে আছে, বউ আছে, ময়না, তার মা আছে। তো যাওয়ার পর তার মা কান্নাকাটি, বউ বাচ্চা কান্নাকাটি কেমন হবে তো বুঝতেই পারছেন। তো সে বলল যে ঠিক আছে, কান্নাকাটি করো না, আজকে আর যাবো না, আজকে রাতটা বাসায় থাকবো। তো বাসায় থাকলো। সকালবেলায় যুবলীগের আর এক নেতা ধানমন্ডির 5 নম্বরে থাকতো, ওই নাম ছিল মধু, সে যায় হাজির সকালবেলায়। এই শেখ হাসিনার বদনাম সদনাম করতে গেছে। তো অ্যাকচুয়ালি সে গেছে হইল ই করার জন্যে, ওই ইয়ারে মারার জন্যে একটা প্ল্যান তাদের করা আছে, মাস্টার প্ল্যান। ওই প্ল্যান অনুযায়ী সে খোঁজখবর নিতে গেছে। তার কথার মধ্যে কিছু উল্টাপাল্টা পাইছে। মতিউর রহমান রেন্টু পাওয়ার পর সে বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি সে কি এমনি দেখা করতে এসেছে নাকি। যাই হোক, তার কথা অনুযায়ী বোঝা গেল সে তার কাছে একটা চিঠি লেখার জন্য গেছে, যে একটা কাজের জন্য, যে তার মতিউর রহমান রেন্টুর দুলাভাই আছে, তার কাছ থেকে এই কাজটা বাগায় নেবে। তো মতিউর রহমান রেন্টুর মানে বিশ্বাস হচ্ছে না যে সে এই কাজের জন্য গেছে। নগর ভবনে মেয়র হানিফ আছে, হানিফের কাছে তখন মেয়র হানিফ নগর ভবনে বসে, সে মেয়র। তো বলতেছে যে মেয়র হানিফ হলে তো কোনো ব্যাপারে না, ওনার কাছে গেলে তো আমার এক চান্সে এটা হয়ে যাবে, উনি না করবে না। তার মানে তালগুল পাকায় ফেলাইছে। তার হইলো তার মারা,
এই মারার প্ল্যানটাই আজকে সে করে আসবে, জানে আসবে সে আজকে দিনের বেলায় কোথায় যাবে। তো সকালবেলায় এই একসাথে নাস্তা টাস্তা করার পর সে বেরোয় গেল। বেরোর পরে সে ওই আগেই বলছিল যে আজকে কোথাও যাবে না, শুধু ওই যে ফোন ফ্যাক্সের দোকান আছে নিচে, এখানেই শুধু যাবে একজনকে ফোন করার জন্য। তো মধু যথারীতি চলে আসলো, আইসা পুলিশের লোকজন, রয়ের লোকজন, গুন্ডা বাহিনী 3 দিক থেকে নিয়ে উৎপাইতে বসে রইল যে কখন নামে। নামার পরে ওই যখন ফোন করলো, ওই ফোন হাতে নেওয়াতেই সে ওই দিক দিয়ে তাদেরকে খবর দিয়ে দিল। সবাই আস্তে আস্তে একত্র হইতে লাগলো। একটা সময় গুলি শুরু হয়ে গেল। একটা পিস্তল থেকে গুলি করলো 4-5 রাউন্ড, 1 রাউন্ড ফসকে গেল, 4 রাউন্ড গুলি লেগে গেল তার একটা পায়ে এবং মাজার মধ্যে। 2টা গুলি মাজায়, 2টা গুলি পায়ে। তো এই গুলি পায়ে লাগার পর যখন ওই ইয়ারা এর মধ্যে মিঠু ছিল, মিঠু যে ঝাঁপায়া পড়ছে তার উপরে, জোরাজুরি হইল, পিস্তল নিতে চাইলো, পিস্তলটা সরে দূরে হাত থেকে সরে দূরে চলে গেল। তারপর একটা পর্যায়ে দস্তাদস্তি, সে একজন মুক্তিযোদ্ধা, চিন্তা করছে যে এই মরমু যখন তাহলে 2-1টা নিয়েই মরমু, আর এমনি বাঁচা যাইব না। তো পাঁচটাপাস্তি করে এক পর্যায়ে সে ডিসিশন নিল, না এখানে থাকা যাবে না, এখান থেকে সরে যেতে হবে। সে এখান থেকে দৌড়ে পলায় গেল, একবারের ভিতরে ঢুকে ওই দিক দিয়ে বাইরে চলে গেল। এই শুরু হলো তার জীবনের মানে ঐতিহাসিক ঘটনা। এইখান থেকে সে পলাইতে পলাইতে এই ইয়েতে বুড়িগঙ্গা দাঁড়ে গেল। ওখানে একটা নৌকায় উঠলো। উঠার পর ওইখান থেকে সে চিন্তা করতেছে এখন কোন দিকে যাবে। পুলিশ বাহিনী চতুর্দিকে কভার হয়ে গেছে অলরেডি। সে একদম মুক্তিযোদ্ধা, সেই কারণে সে এটা চিন্তা করতে পারছে, কারণ আমি যদি বেশি দূরে যাই তাহলে ধরা পড়ে যাব, কারণ চতুর্দিকেই আমার খোঁজাখুঁজি লেগে গেছে। তো সামনেই মিল ব্যারাক, সে নৌকাওয়ালারে বললো যে এই মিল ব্যারাকের এখানে থামাও। তো মিল ব্যারাকের এখানে থামাইছে। থামানোর পর এর মধ্যে আরো কাহিনী আছে, আমি শর্টকাটে বলতেছি। থামানোর পর সে ওই আস্তে আস্তে ওখান থেকে ওই নৌকার থেকে উঠে ওই মিল ব্যারাকের ভিতর দিয়ে সে ওই যে সুইপারের ব্যাস ধরে বাইরে গেল। বাইরে যায় তার এক বন্ধুর এখানে যেয়ে উঠলো। তো তারাও দেখে তারে অবাক হয়ে গেছে। তো সে আগেই বলে ফেলাইছে যে আমার কিছু টাকার দরকার, আর আমার যে পরনে যা আছে দেখতেছো নষ্ট হয়ে গেছে, একটা প্যান্ট দাও, একটা শার্ট দাও। তো প্যান্টটা মানে এমন প্যান্টই দিল, ওই প্যান্ট এই বাইরের থেকে এইমাত্র তার এই বন্ধু পরে আসছে, সেই প্যান্টটাই দিছে। সেই প্যান্টটা পরে সে মানে ওই শার্টটা পরছে। পরার পরেই ওই দিক দিয়ে বাইরে গেইটে যেন কে আওয়াজ করছে। সে রেন্টু ভাবছে যে হয়তো আমাকে ধরার জন্য কেউ আসছে। ওই দিকে দেওয়াল টপকায় সে বাড়িয়ে গেল। বাড়িয়ে যে একটা সিএনজি পাইল, সিএনজিতে উঠলো। ওঠার পর সে এখন ভাবতেছে কোথায় যাবে। তো হঠাৎ করে তার মনে পড়লো রায়ের বাজারে তার বউয়ের এক বান্ধবীর কথা। সে একদিনই মাত্র গেছিল ওই বাসায়। তো আল্লাহর কি রহমত, ওই কথায় আর সে যায় নাই। তারপরেও সিএনজি থেকে ওই রায়ের বাজার এলাকায় যখন গেছে, দেখে চিনে ফেলাইছে যে এই বাসাটাই হবে। তো ওই বাসায় ঢুকছে, ঢুকে নিচতলায় প্রথম জিজ্ঞাসা করছে তখন যে রীতা বাবুদের বাসা এটা, তখন বলছে যে না, ওনারা উপরে থাকে। তো উপরে গেছে, যাওয়ার পর পরিচয় দিচ্ছে। তারপর দরজা খুলছে, খোলার পরে সবাই তো দেখে চিৎকার করে উঠছে। তখন সে এর আগের আরবার আর একটা ঘটনা আছে। এই রায়ের বাজারে যাওয়ার আগে সে ওই সায়দাবাদের এখানে যে তার এক বন্ধু ছিল, মানে বিশ্বাস মানে যোগ্য আর কি, যাকে বিশ্বাস করা যায় এরকম একটা বন্ধু ছিল। তার ফার্মেসি আছে, তার এখানে যে ড্রেসিং টেসিং করাইলো। করানোর পরে এই মানে যা যা ওষুধ লাগবে, গস টস সহ
আয়োডিন মায়োডিন যা লাগে ওয়াশ করার জন্য, স্যাভলন সব দিতে বলছে ডাবল ডাবল। যে আমার অসুখ ভালো হইয়াও অ্যান্টিবায়োটিক এমনভাবে দিবেন, সব কিছু এমনভাবে দিবেন যেন ডাবল ডাবল হয়, আমার এটা ভালো হওয়ার পরেও যেন অর্ধেক ওষুধ পাইসা যায়। তারপর ওই টাকা তো তার পকেটে আছেই, সেই এখান থেকে টাকা দিল। দেওয়ার পর সে ভাবতেছে যে এখানে আর বেশি সময় দেরি করা যাবে না, কারণ সরকারি বাহিনী এতক্ষণে হসপিটাল, ক্লিনিক, আমার আত্মীয় স্বজনের বাসা সব জায়গায় খোঁজাখুঁজি হয়ে গেছে, এইখানেও আসতে পারে। তো সে এখান থেকে ওই যে সিএনজিতে উঠলো, যায় রায়ার বাজার রীতাবাবুর বাসায় যায় উঠলো। তো তখন তারা বলতেছে না এই মুহূর্তে আপনার হসপিটালে যাওয়া দরকার, অনেক রক্তক্ষরণ হইতেছে, বাঁচতে হলে চিকিৎসা করতে হবে। তখন সে বললো যে আমার হসপিটালে যাওয়া জরুরি দরকার, সেটা আমিও জানি, কিন্তু এখন আর যাইতে পারবো না, এখন গেলেই আমাকে মেরে ফেলাবে। আর আপনারা দেখেন এইখানে গ্রেনেড আছে, হাত বোমা আছে এই যে ব্যাগের মধ্যে, যে ব্যাগে ঔষধ। আপনারা যদি জায়গায় না দেন, চিল্লাচিল্লি করেন বা কেউ জানান, তাহলে কিন্তু এটা বাস্ট করে আমিও মারা দেবো, আপনারাও মরে দেবেন, এই বিল্ডিংও উড়ে দেবো। সুতরাং চুপ থাকেন। এই বাসায় কেউ আসতেও পারবে না, যাইতেও পারবে না, আপনারাও বাড়িতে পারবেন না। আর এখানে আপনারা থাকতে পারবেন না, বাচ্চাদেরকে নিয়ে ওই রুমে চলে যান, আমি এই রুমে থাকবো, দরজা তালা লাগায় দেন। দরজা তালা লাগায় তারা চলে গেছে। আর সে এটা ওয়াশ করতে লাগছে। ওয়াশ টাশ করার পরে একটা পর্যায়ে সে ওই, কারণ ডাক্তার বলছিল, ওই যে ক্লিনিক এই যে ফার্মেসিতে গেছিল, তখন বলছিল যে এখানে একটা গুলি আছে, গুলিটা বের করতেই হবে, নাহলে আপনার অনেক সমস্যা হবে। যার কারণে সে ওই এটার ওই বাসার থেকে রান্নাঘরের ভিতরে ঢুইকা, হ্যাঁ, পেরেক একটা লইয়া এটাতে খুশায় মুসায় এটা বাইর করছে। আল্লাহর কি রহমত, বাইরে গেছে আর কি। প্রথম নিছিল হইলো আপনার কাটা কম্পাস, ওই যে বাচ্চাদের কাটা কম্পাস আছে, কাটা কম্পাস নিচে, কিন্তু কাটা কম্পাস হলো প্লাস্টিকের। তো ওইটা দিয়া ওই যে এটা করতে হবে, তো ওই যে পুরায়া মুরাইয়া এটারে ওই আপনার ওই জীবাণুমুক্ত করতে হবে। তাহলে পুরাইতে গেলে তো প্লাস্টিকের কম্পাস এটা তো হয়ে যাবে, গলেই যাবে। তখন ওই যে দেয়ালে মনে হয় রশ্মি ঝুলানোর জন্যে ওই তার কাটা মারছিল দুইটা, ওই পেরেক খুইলা সে এটা পুরাই আগে শেষ চুলায় ওটাতে কুসায় মুসায় বাইর করছে। বাইর করে ওয়াশ টোয়াশ করে সে নিজেই গোছ দিয়ে পেঁচাইয়া বান্ধা বুঝা তারপরে তাদেরকে ডাক দিছে যে ভাবি আসছে। আসার পরে বলছে যে বাচ্চারা কি খাইছে? হ্যাঁ খাইছে। আচ্ছা ঘুমাইতে দেন। আর আপনারা খাইছেন? না। আসেন বসে খাই। তার মধ্যে আগেই হেজি গানের আগেই অবশ্য রীতাবাবু বলছে যে টেবিলে খাবার আছে, আপনি খায় নিয়েন। তারপরে সে এই কথাগুলি জিজ্ঞাসা করছে। তারপর তারা আসছে, আসার পরে বসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে তাদেরকে বলছে যে যান, যায় ঘুমান। আর যদি আপনারা ভাবেন যে পুলিশে খবর দিয়ে আমরা ধরা দিবেন, তাহলে কিন্তু সবাই শেষ হয়ে যাবে। তাদেরকে এই কথা বলার পর তারা ভীত সন্ত্রস্ত হইয়া একেবারে মানে জিম্মি হইয়া আসামির মতো রইল, নিস্তব্ধ। পরের দিন এই রীতা ভাবে আইসা বলতেছে কাজের বুয়া আসবে, এখন কি করা যায়। তো সে বলল যে কিভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার, যদি কেউ জানতে পারে এটা তাহলে কিন্তু বোম ফাটায় দেব, সবাই মরে যাব। তারপর কাজের বুয়া আসছে, আসার পর তারা যেভাবে হ্যান্ডেল করছে, আর যারা আসে তাদেরকে যেভাবে বিদায় দেওয়ার এভাবে বিদায় দিয়া দেয়। তারপর মতিউর রহমান রিন্টু দেখলো যে এখানে বেশিক্ষণ আর থাকা যাইব না। এখান থেকে যেখানে যেখানে যোগাযোগ করছে তাদের ফোন দিয়া, এবং ফোনটা তার আয়ত্তেই নিয়ে নিছিল। বলছিল যে যদি কেউ ফোন করে আপনাদেরকে, তাহলে আমার সামনে হ্যাঁ হ্যাঁ যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা বলে রেখে দেবেন, আর বাকি সময়টা সে ফোনটা ব্যবহার করত।
বিভিন্ন জায়গায় ফোন দিল, সবাই বলতেছে যে তোমার তো সবাই খুঁজতেছে, তা তোমার কোনো আত্মীয় স্বজনের বাসায় বা এভাবে ফোন করে কাউকে কারোর সাথে যোগাযোগ না করাটাই এখন বেটার। তুমি যেভাবে আত্মগোপনে আসো এভাবেই থাকো, এটাই তোমার জন্য ভালো। তারপর সে এখান থেকে বের হয়ে সে কোথায় যাবে মানে কোনো পায় না, মানে করতে পারতেছে না, ক্যালকুলেশন করে বাইর করতে পারছে না কোথায় যাবে। হঠাৎ করে তার মনে হইলো বালুঘাটের এদিকে তার এক বন্ধু থাকে, ওই বন্ধুর বাসায় যাবে। সিএনজিতে উঠলো, উঠে ওদিক গেল। যাওয়ার পর সে বললো যে একটু আগে এই NSI ডিবি রয়ের লোকজন আইসা খুঁজে গেছে তোমারে। তারপর সে এখান থেকে আবার রওনা দিল অজানার উদ্দেশ্যে, কোথায় যাবে কোনো নাই। তো হঠাৎ করে সিএনজিতে উঠলো, ওঠার পর সিএনজিওয়ালা জিজ্ঞাসা করছে কোথায় যাবেন। তখন সে বলল মতিঝিল যাব, কারণ সাথে সাথে উত্তর দিতে হবে, তো না দিলে তো হবে না, আর ওষুধের পোটলা তো সাথে আছেই। তো মতিঝিল কোথায় যাবে, এই শুনশান এলাকায় যায় কারে পারবে বুঝে। তো এরকম করতে করতে মানে বলতেছে হঠাৎ করে ওই জুরাইন কবরস্থানের কথা মনে পড়ে গেছে। তার বাবা ভাই ওখানে শুয়ে আছে, তো বললো যে জুরাইনের দিকে যাও। তো ওই ফতুল্লারের দিকে যাইয়া সে নেমে গেছে। নামে যাওয়ার পরে এটা ওই হোটেলে যায় খাওয়া দাওয়া করছে, পানির বোতল নিচ্ছে। নেওয়ার পর ওইখান থেকে আরো কিছু রুটি টুটি লইয়া কিছু ওই পলিথিন টলিথিন কিনে সে ওই গেল বাবার কবরস্থানে। তো এর মধ্যে সারা রাতি ওই মানে তন্দ্রায় পড়ে রয়েছে, ঘুম তো আর আসে না। হঠাৎ করে ফজরের নামাজের আগে ফজরের নামাজের পরে মানে ভোর হয়ে গেছে, এরকম অবস্থায় লাশ নিয়ে সবাই আসতেছে। কলমা শাহাদত পড়তে পড়তে তার ঘুম ভাঙছে। তো সবাইকে দেখা সে আস্তে করে নিজের একটু লুকাইলো। তারপরে দেখা যায় ওই লাশ নিয়ে আসছে এখানে, তার যে মানে যারা তাকে মারতে খুঁজছিল তাদের মধ্যেও একজন পরিচিত মুখ দেখা যায়। তখন সে ওই তার বাবার কবর যে একটু গর্ত হয়ে আসছিল ওরা একটু বড় করে ওর ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারা এখান থেকে চলে গেছে সবাই। এখন তার ঠিকানা এটাই হয়ে গেছে। কখন সে ঘুমায় গেছে, কয়দিন সে ঘুমাইছে সে নিজেও জানে না। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো তখন তার মনে হইল যে সে এখানে আছে, কারণ এখানে তো কেউ জিজ্ঞাসা করার নাই, কেউ তাগিদ দেওয়ার নাই কখন আপনি যাইবেন, এই মানুষ আসতেছে, আপনারা দেখে ফেলাইব, ওই করব সেই করব। তার নিজের স্বাধীন মতো সে এখানে ঘুমাইছে। অনেক দিন ধরে সে ঘুমায় না। তারপর কয়েকদিন এখানে থাকতে লাগলো। রাতের বেলায় ঘুম থেকে উঠা হোটেলে যায় খাওয়া দাওয়া করে কিছু শুকনা খাবার নিয়ে আসে, পানি টানি নিয়ে আসে। তো একদিন হঠাৎ করে এই যে ওয়াল টপকায় যখন ভিতরে ঢুকে কে যেন একজন দেখে ফেলে, চিল্লাচিল্লি শুরু করছে, কাফন চোর আসছে, কাফন চোর আসছে। তো আল্লাহর কি রহমত, মানে আল্লাহ তাআলা ওই ব্রেনের মধ্যে তখন মানে সুবুদ্ধিটা তাড়াতাড়ি দিয়ে দেন যে এখান থেকে পালা তাড়াতাড়ি, না হলে ধরা খায় যাবি, গণপিটুনিতে মারা যাবি। মারা না গেলেও প্রধানমন্ত্রীর কাছে তোর লাশটা পৌঁছে দেব, পরে চলে যাবে। আর এদিকে তো তার বাড়িতে প্রধানমন্ত্রী মানে পুলিশ র্যাব যা যা আছে সব দিয়া পাহারা দিয়া রাখছে, গুন্ডা বাহিনী দিয়া তাদেরকে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বাড়িতে দিতেছে না, কাউরে ঢুকতেও দিতেছে না, এরকম একটা অবস্থায় রাখছে। তো সে গোরস্থান থেকে পালায়া ওয়ালটপকে ওই পারে যখন বাড়িলো, যখন দেখে যে নারায়ণগঞ্জের রোড, ওই দিক দিয়ে একটা ট্রাক যেতেছে, লাফ দেয়া ওই ট্রাকের উপরে উঠলো। ওই ট্রাক যাইতেই আছে। তো অনেক দূর যাওয়ার পর
এই ট্রাকের চাক্কা গেছে বাস্ট হয়ে যাওয়ার পরে এই হেল্পার ওই ট্রাকের উপরে উঠছে এক্সপায়ার চাক্কা লোয়ার জন্য। তো দেখা দেখে যে লাশের মতো একজন পড়ে রয়েছে বুট হয়ে। তো সে ডাকলো ড্রাইভার দেখা মানে সুন্দর করে ডাক দিল। তারপরে যখন কোনো সারা শব্দ মিলতেছে না, ড্রাইভার ভাবলো হয়তো কোনো আল্লাহর ওলি হবে, ফকিরের বেশে এখানে আসছে মাটি সালিম মাখানো। তো ড্রাইভার সুন্দর করে বলল যে বাবাজি আপনি কি আমার সাথে পাশের সিটে বসে যাবেন, তাহলে আমি ধন্য হই। তো সে আর কোনো উত্তর দিল না, চুপ করে শুয়ে দিল। তো ড্রাইভার আবার বলল আর যদি আপনার মর্জি হয় এখানে থাকতে ভালো লাগে তাহলে এখানেই থাকেন। তো ড্রাইভার চলতে চলতে রওনা হয়েছে ওই রূপসার দিকে, খুলনা। তো রূপসার এখানে যখন গেছে ফেরিঘাটে, তখন এই কিছু লোক ওই বাসে যাই আবার চেক করতেছে, বলা বলি করতেছে এরকম প্রধানমন্ত্রী থেকে নির্দেশ আছে, একজন গুলিবিদ্ধ হইয়া পলায় আইছে, তারা পাইলে বড় পুরস্কার দেওয়া হবে। তো এখন তার চিন্তা যে ড্রাইভারওয়ালাও তো এই কথাটা শুনছে, তো ড্রাইভার কি আমার ব্যাপারে কি ভাবতেছে, এরকম রিন্টুর মনের মধ্যে মানে ঘুরপাক খাইতে খাইতে যখন এই ট্রাক এই রূপসা পার হওয়ার পরে রাস্তায় উঠলো, তখন সে ট্রাকটা একটু স্লো হওয়ার পর ট্রাকের থেকে লাফ দেয়, নামে গেল। রাস্তায় যেতেছিল এক সাইকেলওয়ালা, আল্লাহরই কি রহমত, ওই সাইকেলওয়ালা আবার তার বন্ধু। তো সে তার দেখে চিন্তা ফেলাইছে, বলতেছে বাবু হয় না? হ্যাঁ, আমি অমুকের ভাইরা ভাই, আপনার বন্ধু, নামটা ভুলে গেছি। তো হ্যাঁ, তা আপনার কি অবস্থা? তখন তারে নিয়ে একটা গাছের তলায় বসলো, বসার পরে এই গল্পটা বলল। হ্যাঁ, আমিও তো খবর দেখলাম যে এরকম। তো এখন কেমনে কি কয়, আপনি যেভাবে কষ্ট করে নিজের এই গোপন করে রাখছেন, এই আত্মগোপনে আপনাকে থাকতে হবে। এখন যেটা বুদ্ধি দেখতেছি, যেহেতু খুলনায় চলে আসছেন, তো আপনি একটা কাজ করেন, ভালোভাবে সুন্দরবন চলে যান। ওখানে সরকারের পেটো বাহিনী, র্যাব, তারপরে ডিবি, NSI এরা থাকবে না, আছে জঙ্গলি জানোয়ার। তো জঙ্গলি জানোয়াররা এতটা হিংস্র না, মানুষ যতটা হিংস্র। তারপর তারে নিয়ে গেল, তারে এখানে বসায় থুয়া সে তার সাইকেলটা নিয়ে চলে গেছে সুন্দরবন যাওয়ার ট্রলার যেখান থেকে ছাড়ে ওই ঘাটে। তো ওখানে যা দেখে যে ওই পুলিশ বাহিনী আইসা ওই ট্রলার চেক করে গেল। তারপর তারা নিয়ে ওই ট্রলারে উঠছে, দুজন দুইভাবে বসে রয়েছে, দুই দিক ফিরা। কেউ ভাবতে পারবে না যে তারা দুজন পরিচিত, তারা দুজন একজন আরেকজনের চিনে বা একজন আরেকজনের আগায় দিতে আসছে এরকম। তো হঠাৎ করে একজনে আবার বলতেছে যে ভাই, এই নামে ওই অমুকের সরকার করছে, ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা করছে, এই নিয়ে আলোচনা করতেছে। এই কথাটা তারাও শুনতেছে। একটা পর্যায়ে লঞ্চ যে সুন্দরবন যাওয়ার পথে ভিড়ল নদী পার হয়ে। তো সে কোনো কথা না বইলা দেখায় দিল জাস্ট এটা সুন্দরবনের রাস্তা ইশারা দিয়া। তো মতিউর রহমান রিন্টু ওইখান থেকে নাইমা হাঁটতে লাগলো রাতের বেলা, তখন রাত হয়ে গেছে। সারা রাত ঘুরে ফিরে আবার ফজর নামাজের সময় ওই ঘাটেই এসে হাজির হয়েছে। কারণ রিন্টু দেখতে পাইল যে ঘাটটা পরিচিত লাগতেছে। কেন? তখন সে ধার করতে পারলো যে এইখানেই তো এসে আমি নামছিলাম ট্রলারের থেকে। তাড়াতাড়ি সে যে ফর্সা হয়ে যাচ্ছে, মানুষ তারা দেখে ফেলাবে, একটা পাশে থাকা বেতের ঝুপের ভিতরে এসে যায় পলাইল।
আর ওইখানে যখন সে নিজের পলায় গোপন করে রাখছে, এক বুড়ি মা তার ছাগল নিয়ে আইতেছিল, ছাগল লাভ দিয়ে যায় ওই বেতের জারের ভিতরে যায় ঢুকছে। ওখানে ওই বুড়ি মা দেখতে পাইল এই যে মানুষের মতো। তখন সে ডাকতেছে, কে রে বাবা তুমি, কার শূন্যর স্থানে হেনে, কার বয়ে তুমি হেনে পলায় রাখছো, উঠো উঠো, তুমি আমার সাথে আসো, তোমার কোনো ভয় নাই, আমি তোমার একলায় রাখবো। আমার ছেলে অমর ছিল, সে কালাজ্বর হয়ে মারা গেছে, আজকে থেকে তুমি আমার ছেলে অমর। তারা বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওইখানে তারে গোসল টোসল করাইলো, খাওয়ান দাওয়ান দিল। দেওয়ার পর একটা সময় দেখা গেল যে তারা নিয়ে আলোচনা ওখানেও হইতে লাগলো। তো এটা হইলো একটা জেলের বাড়ি। তো জেলে ওই নৌকা চালায়, ওই যে লঞ্চ ঘাটে, আর মাছ টাছ ধরে, এই হলো তার কাজ। তো মতিউর রহমান রিন্টু বুঝতে পারলো যে তারা নিয়ে এখানে আলোচনা হইতেছে যে এই লোকটা কি কোত্থেকে আসলো হঠাৎ করে। আলোচনা হইতে হইতে একটা পর্যায়ে আমি ধরা পড়ে যাব, তা আমি এখান থেকে ভাইগে যাইগা। তো সে এই বাড়ির থেকে ভাইয়া গেছে। কিছুক্ষণ পরেই লোকজন আসলো, আসার পর বলতেছে ওই রুমে কে। তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছে যে না, ওখানে কেউ নাই, ওই ঘর খালি, ওখানে কেউ নাই। তারপর ওরা যায় দেখে যে না, আসলেই কেউ নাই। তখন ওই বৃদ্ধ মহিলা তার জামাইকে বলতেছে কান্নাকাটি করে যে ওরে আয়না দাও, ওরে খুঁজো কোথায় আছে, ওরে তো কেউ পাইলে মেরে ফেলাইব, ও গুলিবিদ্ধ হয়েছে। তারপর ওরে খুঁজতে বাইরেলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেয়া মানে তারা এই গহীন জঙ্গলের ভিতরেই ঢুকা গেল। রাতের অন্ধকারে এই মতিউর রহমান রেন্টু আইসা দেখলো আর ওই নৌকাটাই। তো সে ভাবতেছে এই নৌকা দিয়ে যদি আমি ওই পারে চলে যাই তাহলে আমার আর কেউ খুঁজে পাইব না। তখন আবার সে ভাবতেছে এই নৌকাটা গরিব মানুষের নৌকা, এটা আমি নিয়ে চলে যাব, তারপরে ওই পার থেকে নৌকাটা খেয়ে আইনে দিয়ে যাবে। এরকম করে ভাবতে ভাবতে সে নৌকার ভিতরে ঢুকছে। ঢুকার পর সে দেখতেছে ওখানে ভাত আর ডাল রান্না করা। সে ভাবলো যে আমার তো ক্ষুধা লাগছে, তাহলে আমি খায় নেই, তাদের জন্য কিছু টাকা রেখে চলে যাব। সে পেট পুরে খাইলো। খাওয়ার পর এই ওখানেই কোন সময় শুয়ে পড়ছে, শরীর ছেড়ে দিচ্ছে, ঘুমায় পড়ছে। তারপর তারা আইসা দেখলো, আবার তারা দেখে খুব খুশি হইল। খুশি হওয়ার পরে এই নৌকার মধ্যেই তাগর বসবাস, তারা নিয়ে ঘুরতেছে। হঠাৎ তারা ভাবলো যে না, এইভাবে এরে রাখলে কোনো না কোনো এক সময় ধরা পড়ে যাব। তো তারা ওই পারে একটা পতিতালয় আছে, এখানে দেশ বিদেশ থেকেও জাহাজ আইসা ভিড়ে, এখানে বিভিন্ন লোকজন পলায় থাকে। তো তারা নিয়ে গেল ওই পারে ওই পতিতালয়, একটা পতিতালয়ের পতিতার ঘরে। তো সেইখান থেকে সে চিন্তা করতে লাগতেছে যে কিভাবে সে এখান থেকে বের হবে, কি করবে না করবে। তো এর মধ্যে সে মোটামুটি একটু সুস্থ হয়ে গেছে। তো পতিতালয়ে যারা পতিতাদেরকে রাখে তারা কিন্তু টাকা দিয়ে কিনা রাখে। তারা চায় যে প্রতি মুহূর্তেই একটা করে খরিদ্দার আসুক, কয়জন আসলো আর গেল এটা তাদের বিষয় না, কত টাকা আসলো এটা হলো তাদের বিষয়। তো সেই প্রেক্ষিতে এই মতিউর রহমান রেন্টু তো ওখানে যে পার্মানেন্ট হয়ে গেছে। তো পার্মানেন্ট হয়ে যাওয়াতে প্রতিদিন কত টাকা আরে ওই যে আছে, ওই মালিক আছে, তারে দিতে হয় সেটা বুঝে কন্ট্যাক্ট করে ফেলাইলো এবং ওইখানে তারে এই টাকাটা দিয়ে দিল, আর সে থেকে গেল। যখন সে সুস্থ হইল, সুস্থ হওয়ার পর ওইখান থেকে সে বের হইয়া একটা ফোন দিল কারে,
ওই যে শেখ হাসিনার যে বডিগার্ড ওরে ফোন দিল, ফোন দিয়া বলতেছে যে আমি মতিউর রহমান রেন্টু, আমি এখন আমেরিকাতে আছি। এই কথা, আমেরিকার কথাটা বলার উদ্দেশ্য হইল যে মতিউর রহমান রেন্টু বাংলাদেশে নাই, এইটা তাদের ব্রেন থেকে সরায় ফেলানো। তাহলে তারে আর কেউ খুঁজবো না, রয়েও খুঁজবো না, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও খুঁজবো না, যুবলীগ আওয়ামী লীগ তারাও খুঁজবো না। তারপর বলল যে আপার সাথে কথা বলো, যে সে এই বিষয়টাকে কিভাবে দেখতে চায়। তখন বলল যে ঠিক আছে, আমি আপার সাথে কথা বলতেছি, তুমি যদি এটা এই আমেরিকায় যেহেতু আসো, আমেরিকান টাইমসে একটা বিবৃতি দিয়ে দিলে যে এই বইটা সম্পর্কে তুমি যা লেখছো এটা মিথ্যা, এই ধরনের একটা বলছে আর কি। তাহলে তোমার ফ্রান্সের দূতাবাসে তোমার দিয়ে দিবে, ওখানে তুমি রাষ্ট্রদূতের সাথে থাকবা, ভিআইপি মর্যাদায় তোমার চাকরি দিয়ে দিবে। তারপর সে ফোনটা কাটে দিল। কাটে দেওয়ার পর ওইখান থেকে মতিউর রহমান রেন্টু চলে আসলো ঢাকায়। এখন তার এই হইল, এই যে তার বউ বাচ্চা যে শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী, পুলিশ, র্যাব দিয়া ডিবি, এনএসআই দিয়া আটকায় রাখছে, তাদেরকে এখান থেকে উদ্ধার করে বিদেশে পাঠানো। তারপর সে একটা কিছু করবে, তাহলে এটা কিভাবে করবে? সে ভাবলো যে সেনা প্রধানরে কিডন্যাপ করবে। এখন সেনা প্রধানরে কিডন্যাপ করতে হইলে তার ঢাকায় থেকে হবে না, ক্যান্টনমেন্টের ভিতরে থাকতে হবে। তো সে ঘুরতে ঘুরতে এর বাড়ি যায়, কিন্তু কেউ তারা চিনে না। সে মুখটার একটু বেঁকা করে, চোখ একটা ছোট করে, মানে দাঁড়িয়ে রাখছে, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, ছদ্মবেশ হয়ে গেছে। তারা এখন আর কেউ চিনতেছে না, সে অনেকেরই চিনে, অনেক পরিচিত লোকের সাথে তার দেখা হয়েছে, কিন্তু কারোর সাথেই সে পরিচয় দেয় নাই। সে পরিচয় গোপন করে ঘুরতে হঠাৎ করে মনে হয়েছে যে খিলগাঁও তালতলা বস্তিতে তার বাসায় একটা লোক কাজ করতো, তার কথা মনে হয়েছে, মনে হইয়া তার কাছে গেছে। যাওয়ার পরে তারা পরিচয় দিচ্ছে, দেওয়ার পর সে তারা চিনছে, হ্যাঁ আপনাদের বাড়িতে তো গেছিলাম, এই অবস্থা, সবার জিম্মি করে রাখছে, বাইরে যেতে না করে, বাইরের থেকে ভিতরে যেতে চায় না। তখন সে বলছে যে আমি তোমার এখানে থাকবো, তুমি আমার হেল্প করবা। ঠিক আছে থাকেন। তো সে ওখানে থাকলো। থাকার পর ওই ক্যান্টনমেন্ট ঘুরে দেখতে লাগলো। দেখতে দেখতে একটা পর্যায়ে সে নিশ্চিত হইল যে তারে ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতে হবে, সেনাপ্রধানরা কিডন্যাপ করতে হবে। তো মসজিদে সে ক্যান্টনমেন্টের ভিতরে নামাজ পড়তেছে, এর মধ্যে শুনতেছে যে সেনাবাহিনীর লোকেরা আলাপ করতেছে যে ওইটা কিভাবে বাসা নিবে, কিভাবে নেওয়া যাইব, এই নিয়ে। তো এই প্ল্যানটা তার মাথায় সে নিয়ে নিল। দেওয়ার পরে সে এই মাথায় রাখলো। রাখার পরে ওই যে তালতলা বস্তিতে চলে গেল। ওইখানে আবার এই যে সেনাবাহিনীর একজনের বউ আবার ওখানে থাকে। তো তারাও বাসা খুঁজতেছে, বাসা নিবে। তো এইটা আবার এই মতিউর রহমান রেন্টু মাথায় ঢুকায় রাখছিল যে ওই অমুক রানা বাসা খুঁজতেছে, আমি বাসা নিয়ে দিতে পারি, কিন্তু এনে শর্ত আছে। শর্তটা হচ্ছে ওই বাসায় আমাকেও থাকতে দিতে হবে। তখন ওই কাজের মহিলা জিজ্ঞাসা করছে যে ভাইজান ওখানে বাসা ভাড়া কেমন হবে? বাসা ভাড়া তো বেশি না, সামান্য কয়েক টাকা। এটা আবার অ্যাডভান্স দিতে হবে না, কোনো কিছু না, বেতনের থেকে কাইটা নিবে। তাহলে তো ভালো হইলো, ওনারা তো আপনারা রাখবে, সাথে আবার খাওয়াবে, আবার লাগলে কিছু টাকাও দিবে। তো
ওই ভদ্র মহিলার সাথে আলাপ করলো, আলাপ করার পর ওই সেনাবাহিনীর লোক আসলো, আসার পরে মতিউর রহমান পরিচয় করায় দিল যে আমার ভাই হয় অমুক হাজি, সে দেশের থেকে আসছে চিকিৎসার জন্যে, চিকিৎসা করাবে, ভালো হয়ে গেলে সে আবার চলে যাবে, আপনাদের বাসাও চলে যাবে। তো তখন তারা রাজি হইল তার শর্তে। বাসায় যায় চেষ্টা করতে বাসা পাইলো, বাসায় যায় তারা উঠলো। এখন এই সেনাবাহিনীর প্রধানরা কিডন্যাপ করতে হলে তো তার আবার আর্মস লাগবে, পিস্তল লাগবে। তো সে পিস্তল পাইব করি এই মুহূর্তে, খেলনা কিনতে শুরু করলো। খেলনার যে অবশিষ্ট যন্ত্রাংশগুলি যেগুলি স্টিলের তৈরি, ওগুলি সে সংরক্ষণ করতে লাগলো। খেলনা আনে, খেলনা ভাঙে, আবার নতুন খেলনা কিনে এনে দেয় পোলাপানের সাথে সারাদিন খেলাধুলা করে। এই নিয়ে তারা বেশ ভালো আছে। ওই আর্মি যে লোক তারা দেখলো যে না ভালো হয়েছে, ওই সবার সাথে পরিচয় করে দিল। ওই যে আর্মি অফিসারের যে বউ, ওই তার সাথে তার বাবা হয়, তার ছেলে মেয়েদের নানা হয়, এই পরিচয়ে সে চলতেছে। ওই সেনাবাহিনীর লোকের শ্বশুর হয়ে গেল সে। তো এরকম করতে করতে সে ঘুরতে লাগলো যে সেনাবাহিনীর প্রধানরে কোথায় কখন পাইব। তখন এই গেরিশান মসজিদ উদ্বোধন হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে তারে সে কিডন্যাপ করবে। তাহলে কেমনে করবে? ওই যে পিস্তল একটা বানাইছে, এটার ভিতরে লোহার টুকরা ঢুকাইয়া গুলি করা যায়। গুলি করলে 4-5 বার গুলি করা যায়। ওই লোহার টুকরা দিয়া সে দেওয়ালে টেস্ট করছে যে এটাতে মানুষও মরবে, কারণ সে একজন মুক্তিযোদ্ধা ছিল। তো যাই হোক, এই পিস্তলটা বানায় সে কি করলো, ওই খতিব সাহেবের যে মিম্বার, এই মিম্বারের নিচে রেখে দিল। প্ল্যানিং মোতাবেক সে ওই যায় বসলো প্রথম কাতারে। তো ওখানে যে ওই আর্মির কিছু অফিসারদের জন্য ওখানে ওই রাখলো, চেয়ার রাখলো। তো সে কাতারে পিছিয়ে পড়ে গেছে, প্রথম কাতারে থাকতে পারলো না। তখন দেখা যায় সে এই কাতার এক কাতার টপকায়া যায়, যদি সে পিস্তল নেয় তাহলে সে ধরা পড়ে যাবে। এর মধ্যেই সে পিস্তল নিতেই মারা পড়ে যাবে। তো এই ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আরেকদিন ঘুরতে ঘুরতে সে যে বিল্ডিং এ থাকে, এই বিল্ডিং এর নিচতলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে শিশুদের চিকিৎসা হয়। এইখানে সেনাপ্রধান আসবে পোলিও টিকা খাওয়ানোর জন্য। তো সে চিন্তা ভাবনা করে নিল এটাই মোক্ষম সময় আমার। তো এখানে সে মানে দৃঢ় সংকল্পবদ্ধ যে একেবারে এইখানেই আমার এই কাজটা করতে হবে, না হলে আর হবে না। সে পিস্তল নিয়ে যায় বসে রয়েছে ওই নামাজের রুমে। হঠাৎ করে তার চোখে তন্দ্রা চলে আসছে। তার মা বলতেছে, বাবা এটা করাটা ঠিক হবে না, এটা করিস না, তার পতন এমনিতেই হবে। তখন এই যে 2001-এ যে নির্বাচন হইল, সে এখানে আর অ্যাটাক করলো না, সে পোলিও টিকা খাওয়ায় চলে গেল। এই 2001-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনে শেখ হাসিনা ধরাশায়ী হইল। তখন আর শেখ হাসিনার সরকার নাই। সে তখন এই বাড়িতে আসলো, আইসা সবাই নিয়ে আবার চলে গেল বিদেশে। তারপরে সে ফ্রান্সে মারা গেল 2003 সালে মনে হয়। এই হইল মতিউর রহমান রিন্টুর সংক্ষিপ্ত গল্প, আমার ফাঁসি চাই। তো যারা শুনলেন তারা বইটা কিনে পড়বেন। অন্তরালে প্রধানমন্ত্রী আরেকটা বই আছে,
রেন্টু, সেটাও কিনা পড়বেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।